স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমার নামের সঙ্গে আপনি শুনুন তাহলে। আমার নাম শার্লক হোমস, আর আমার কাজ হলো অপরাধীদের খুঁজে বের করা আর তাদের আইনের আওতায় নিয়ে আসা। আর আমার বিশ্বাস আপনাকে এখন অনেক কিছুরই জবাবদিহি করতে হবে। বিশ্ব সাহিত্যে ছোট গল্প হিসেবে সাড়া ফেলেছিল স্যার আর্থার কনান ডয়েলের শার্লক চরিত্র অবলম্বনে লেখা ছোট গল্পগুলি, যা আজও বিপুলভাবে জনপ্রিয়। আজ আমাদের পরিবেশনায় সেই গল্প সংকলনের অন্যতম একটি সংকলন দ্য কেস বুক অফ শার্লক হোমসের অন্তর্গত একটি ছোট গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ শোসকম ওল্ড প্লেস। 1891 সালে ডক্টর ডয়েল সিদ্ধান্ত নিয়েছিলেন শার্লক চরিত্র নিয়ে আর কোনো গল্প লিখবেন না তিনি। এর প্রতিবাদ স্বরূপ সেই গল্পগুলি ওই সময় যে ম্যাগাজিনে প্রকাশ পাচ্ছিল, সেই ম্যাগাজিনের পাঠকেরা তাদের সাবস্ক্রিপশন তুলে নেন। প্রায় 20,000 সাবস্ক্রিপশন এইভাবে ক্যান্সেল হয়ে যায়। সুতরাং পুনরায় তিনি লিখতে বাধ্য হন। ভাগ্যিস তিনি লিখেছিলেন, তাই আজ আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি তাঁর সেই অসাধারণ সৃষ্টি। আজকের গল্পটি তার শেষ ছোট গল্প সংকলনের মধ্যে থেকে নেওয়া। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ শোসকম ওল্ড প্লেস। চমৎকার চমৎকার পরীক্ষা ওয়াটসন। তোমার হয়তো মনে আছে সেন্ট প্যানক্রাসের মামলাটায় মৃত পুলিশটির দেহের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল। আসামি অস্বীকার করেছিল সেটা তার বলে। লোকটির পেশা কিন্তু ছবি বাঁধানো। প্রায়ই তাকে আঠা ব্যবহার করতে হয়। কথাগুলো বলতে বলতে হোমসের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠছিল। ওয়াটসনকে একটা কমজোর অনুবীক্ষণ যন্ত্রের উপর চোখ রেখে দেখতে বললেন। দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ তো? এটা নিঃসন্দেহে আঠা ওয়াটসন। মাঠের উপর ছড়ানো এই জিনিসগুলোর দিকে তাকাও একবার। আর ওই যে লোমগুলো দেখতে পাচ্ছ, ওই লোমগুলো হচ্ছে টুইড কোটের আঁশ। আর এই অসমান ধূসর জিনিসগুলো, এইগুলো হচ্ছে ধুলো। আর বাঁ দিকের এইগুলো আঁশ। আর এই মাঝখানের এই যে বাদামি জিনিসগুলো, এগুলো হচ্ছে আঠা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এ থেকে কি কিছু কাজ হবে? না না না, মানে কি জানো ওয়াটসন, স্কটল্যান্ড ইয়ার্ডের মেরিওয়ের আমাকে তার এই মামলাটা একটু দেখতে বলেছিলেন। জামার আতল পরীক্ষা করতে 10 তার তামার চিহ্ন পেয়ে আমি পয়সার জালিয়াতিটাকে ধরবার পর থেকে ওরা অনুবীক্ষণের গুরুত্ব বুঝতে পেরেছে। হ্যাঁ, ভালো কথা। একটা নতুন মক্কেল আসবার কথা, কিন্তু এখন এসে পৌঁছলো না। আচ্ছা ওয়াটসন, তোমার রেস সম্বন্ধে কিছু জানা আছে? হ্যাঁ জানি বই কি। আমি যে টাকা উপায় করি তার অর্ধেকটাই তো খরচ হয় ওতেই। তাহলে তো তোমাকে রেসের মাঠে নির্দেশিকা হিসেবে কাজে লাগানো যেতে পারে। আচ্ছা, রবার্ট নরবার্টন সম্বন্ধে কি জানো? নামটা চেনা চেনা মনে হচ্ছে কি? রবার্ট নরবার্টন, রবার্ট নরবার্টন, হ্যাঁ 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 হ্যাঁ, চিনি 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 আমি। উনি তো শোসকম ওল্ড প্লেসে থাকেন। হ্যাঁ, জায়গাটাও আমি ভালো করেই চিনি, কারণ একবার আমাকে গরমকালে ওখানে কাটাতে হয়েছিল। জানো, সেবারে ওনাকে একটা কাণ্ড করতে দেখেছিলাম। একদিন মনে আছে, নিউ মার্কেট হিতে তিনি কার্জন স্ট্রিটের বিখ্যাত মশলার ব্যবসায়ী শ্যাস ব্রুয়ার, হ্যাঁ শ্যাস ব্রুয়ারকে এমন চাপকাচ্ছিলেন লোকটা যেন প্রায় মেরেই ফেলবেন ওনাকে। বেশ বিপজ্জনক লোক বলে তার নাম আছে বই কি। ইংল্যান্ডের সবচেয়ে দুঃসাহসী ঘোড়সাওয়ারদের একজন। তিনি বক্সিংয়ে দৌড়ঝাঁপে পারদর্শী। রেসের মাঠ তার নেশা, কিন্তু বহু সুন্দরীর সর্বনাশ করেছেন তিনি। বাহ বাহ, চমৎকার ওয়াটসন, চমৎকার। সংক্ষেপে তুমি এত সুন্দর করে গুছিয়ে বললে, তাতে যেন লোকটাকে চিনি বলেই মনে হচ্ছে। আচ্ছা, এবার তুমি শোসকম ওল্ড প্লেস সম্বন্ধে কিছু বলতে পারো? হ্যাঁ, যতটুকু জানি বলছি, শোনো তাহলে। ওটি শোসকম পার্কের ভেতরে, আর ওখানেই বিখ্যাত শোসকম ঘোড়ার প্রজনন ও শিক্ষণ ক্ষেত্র। আর আছে শোসকমের স্প্যানিয়েল কুকুর। প্রত্যেক কুকুর প্রদর্শনীতেই তাদের নাম শোনা যায়। ইংল্যান্ডের এটা একচেটিয়া। এই কুকুর কিন্তু আবার শোসকম ওল্ড প্লেসের মহিলার বিশেষ গর্বের জিনিস। মানে স্যার রবার্ট নরবার্টনের স্ত্রীর? না না, স্যার রবার্ট বিয়ে করেননি।
ভালোই করেছেন যদিও বিয়ে না করে, তার পরবর্তী জীবনের কথা ভাবলে চমকে উঠবেন। যাই হোক, এখন তিনি বাস করেন তার বিধবা বোন লেডি বিয়াট্রিস ফল্ডারের সঙ্গে। বাড়িটা ছিল তার মৃত স্বামী স্যার জেমসের। নরবার্টন কোনো দাবি করে না তাতে, তিনি শুধু একটা ভাতা পান। তিনি মরে গেলে সেই ভাতা পাবে স্যার জেমসের ছোট ভাই। তবে বাড়ি ভাড়াটা ভদ্রমহিলা প্রতি বছরই নিয়ে থাকেন। আর ভাই রবার্ট বুঝি খরচ করেন সেটা? হ্যাঁ, ঠিকই ধরেছ, ব্যাপারটা সেরকমই বটে। 1 নম্বরে শয়তান ওই ভদ্রলোক। তবে সে বোনের ওপর যতই অত্যাচার করুক না কেন, শুনেছি বোন কিন্তু আবার ভাইকে খুবই ভালোবাসে। কিন্তু হোমস, কেন বলো তো, শোষ কম নিয়ে ব্যাপারটা কি? আর সেইটাই তো আমি জানতে চাইছি। ওই বুঝি এলো সেই লোক যার কাছে খবরটা হয়তো পেয়ে যাব। দরজা খুলে দীর্ঘাকৃত দাড়ি গোঁফ কামানো লোকটি ঘরে ঢুকলেন। বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হয় অত্যন্ত গম্ভীর প্রকৃতির শক্ত সমর্থ মানুষ তিনি। নাম জন মেসন। আমার চিঠি পেয়েছিলেন মিস্টার হোমস? হ্যাঁ, কিন্তু আপনার চিঠিটা ঠিক বোঝা গেল না। ব্যাপারটা অত্যন্ত গোপনীয়, তাই ঠিক পরিষ্কার করে লিখে বোঝাবার মতো নয়, এবং অত্যন্ত জটিলও বটে। সামনাসামনি বলা দরকার। হ্যাঁ বেশ, বলুন তবে শুনি। প্রথমেই জানিয়ে রাখি, আমার মনিব স্যার রবার্ট পাগল হয়ে গেছেন। ডার্বির রেসই তার মাথা ঘুরিয়ে দিয়েছে। তাহলে ওই ঘোড়ার বাচ্চাটাই বুঝি আপনার তত্ত্বাবধানে আছে, তাই তো? মিস্টার হোমস, ইংল্যান্ডের সেরা জিনিস ওটি। এ ব্যাপারে আমার চেয়ে ভালো কারও জানবার কথা নয়। খোলাখুলিভাবে আপনাকে বলছি, কারণ আমি জানি আপনারা মানি লোক। যা বলবো কাকপক্ষীয়তা টের পাবে না। এটা নিশ্চয়ই জানবেন, রবার্ট নবার্টনকে ডার্বি জিততেই হবে। এইটাই তার শেষ সুযোগ। গলা পর্যন্ত তিনি দেনায় ডুবে আছেন। আপাতত তিনি যা কিছু জোগাড় করতে বা ধার করতে পেরেছেন সমস্তই ওই ঘোড়ার প্রিন্সের ওপর বাজি ধরেছেন। প্রিন্সের সৎ ভাইকে নিয়ে তিনি অনুশীলন করাচ্ছেন মিস্টার হোমস। দুটির মধ্যে কোনো তফাৎ আপনার চোখে পড়বে না, কিন্তু দৌড়ের ব্যাপারে দুটির মধ্যে পার্থক্য হয় 1 ফার্লাংয়ে 2 ঘোড়ার মতো। ঘোড়া আর রেস, এ ছাড়া আর কোনো চিন্তাই তার নেই। তার সমস্ত জীবনটাই এই রেসের উপরে। রেসের দিনটা দেখিয়ে তিনি সব পাওনাদারদের ঠেকিয়ে রেখেছেন। প্রিন্স যদি জিততে না পারে, তাহলেই তিনি সব দিক দিয়ে ডুববেন। মরিয়া হয়ে উঠেছেন দেখছি। তা এর মধ্যে পাগলামিটা কোথায়? তার চেহারার দিকে লক্ষ্য যদি করেন, তাহলে দেখবেন চোখ দুটো লাল, সারা রাত জেগে থাকেন, সমস্তক্ষণ ঘোড়ার আস্তা বলে থাকেন, চোখে বন্য দৃষ্টি। আর লেডি বিয়াট্রিসের সঙ্গে সম্প্রতি কি জঘন্য ব্যবহার! চিরদিনই উভয় বন্ধু ছিলেন। তার রুচি এবং লেডির রুচিও এক। তিনিও ঘোড়া ভালোবাসেন। প্রতিদিন ঠিক এই সময় ভদ্রমহিলা ঘোড়াদের দেখতে যেতেন। আর যা তার চেয়েও বেশি, স্যারের প্রিন্সকে ভালোবাসতেন তিনি। লাল সুরকির রাস্তা দিয়ে গাড়ির চাকার আওয়াজ পেলেই প্রিন্স প্রতিদিন মুখ তুলে লেডি বিয়াট্রিসের দিকে তাকাতো চিনির লোভে। এখন সেসব ঘুচে গেছে। ঘোড়াদের ওপর ভদ্রমহিলার সব টানই চলে গেছে। 1 সপ্তাহ ধরে লক্ষ্য করছি, লেডি আস্তাবলের পাশ দিয়ে চলে যাওয়ার সময় একটা গুড মর্নিং পর্যন্ত বলেন না। হোমস এতক্ষণ চুপ করে সমস্ত ব্যাপারটা মন দিয়ে শুনছিলেন। এবার মুখ খুললেন, বললেন, তাহলে কি মনে হয় ঝগড়া হয়েছে ওনাদের দুজনের মধ্যে? হ্যাঁ, ঝগড়া ছাড়া আর কি, মারাত্মক সে ঝগড়া। নতুবা কেন তিনি তার বড় আদরের নিজের ছেলের মতো যাকে স্নেহ করতেন সেই কুকুরটা বিলিয়ে দিলেন? দুর্বল হার্ট আর শোথ রোগ নিয়ে লেডি ভাইয়ের সঙ্গে পাল্লা দিতে পারত না। অথচ ভাই কিন্তু প্রতিদিনই সন্ধে 2 ঘন্টা করে বোনের ঘরে কাটাতেন। খুবই ঘনিষ্ঠ ছিলেন ওরা। কিন্তু সব এখন চুকে বুকে গেছে, আর তিনি বোনের ধারে কাছেও ঘেঁষেন না। ভদ্রমহিলার জন্য বড় কষ্ট হয়। খুব মনমরা হয়ে আছেন। পাক্কা নেশাখোরের মতো মদ খাচ্ছেন।
আচ্ছা, এই মনোমালিন্যের আগেও কি তিনি মদ খেতেন? ওর রাঁধুনি স্টিফেন্সের কাছ থেকে শুনেছি আগে 1-8 গ্লাস খেতেন, কিন্তু আজকাল প্রতি সন্ধ্যায় 2-3 বোতল করে খাচ্ছেন। সব কিছু পাল্টে গেছে মিস্টার হোমস। আমার মনে হয় একটা কিছু ভারী বিশ্রী ব্যাপার ঘটে গেছে। তাছাড়া কিছুদিন ধরে লক্ষ্য করছি রোজ রাতে পুরনো গির্জার মাটির নিচের গুপ্ত ঘরে গিয়ে আমার মনিবডি কি করেন, বা সেখানে কার সঙ্গেই বা দেখা করেন। ভুলে যান মিস্টার মেসন। তারপর কি হলো? স্টিফেন্স নিজে তাকে যেতে দেখেছে রাত 12টায়, প্রবল বৃষ্টির মধ্যেও। তাই পরদিন রাতে আমি জেগে বসেছিলাম, দেখলাম সত্যি মনিব আবার বেরিয়ে পড়েছেন। স্টিফেন্স আর আমি গেলাম পিছু পিছু। খুব বিপদের কাজ, কিন্তু মহা মুশকিল হতো ধরা পড়ে গেলে। স্যার রবার্ট খেপে গেলে প্রচণ্ড মারধর করেন। ঘুষির জোর কি সাংঘাতিক, কাউকে মানবেন না তখন। তাই বেশি কাছে যেতে সাহস হলো না, যদিও ঠিক লক্ষ্য রাখলাম। চললেন ভূতে পাওয়া গুপ্ত ঘরটার দিকে। একজন লোক সেখানে তার প্রতীক্ষায় ছিল। এত পুরনো সেই ভাঙা গির্জাটা যে কেউ জানে না সেটা কতদিনের, আর তার নিচে আছে একটা ঘর যেটাকে আমরা ভয় করি সবাই। দিনের বেলাতেও জায়গাটা স্যাঁতস্যাঁতে অন্ধকার, এবং এমন লোক খুব কমই আছে যে রাত্রে সাহস করে ওর ধারে কাছে যাবে। অথচ আমার মনিবের মনে কোনো ভয় ডর নেই স্যার। আচ্ছা, রাতে তিনি ওখানে কেন যান বলুন তো? দাঁড়ান, আপনি বলছেন আরেকজন লোক থাকে ওখানে? নিশ্চয়ই সে আপনারই আসতে বলেন, কিংবা বাড়ির অন্য কেউ? আমার চেনা কোনো লোক সে নয়। কি করে জানলেন? তাকে আমি দেখেছি মিস্টার হোমস। দ্বিতীয় দিন রাত্রে স্যার রবার্ট যখন ফিরে গেলেন স্টিফেন্স আর আমার পাশ দিয়ে, তখন আমরা ঝোপের আড়ালে খরগোশের মতো কাঁপছি। আকাশে কাস্তের ফলার মতো চাঁদের আলোয় দেখলাম। স্যার রবার্ট চলে গেলে আমরা গা ঝাড়া দিয়ে উঠে পড়ে পা টিপে টিপে গির্জার ভেতর এমনভাবে পৌঁছে গেলাম তার কাছে যেন কিছুই জানি না। বললাম, আরে বন্ধু, ভালো আছো তো? মনে হলো প্রথমটায় চমকে উঠে তারপর নিজেকে সামলে নিয়ে ঘাড় ফিরিয়ে এমনভাবে আমার দিকে তাকালো যেন স্বয়ং শয়তানের দেখা পেয়েছে। তারপরই সে একটা বিকট চিৎকার করে পালিয়ে গেল ওই অন্ধকারের মধ্যেই। 1 মিনিটের মধ্যেই সে আমাদের চক্ষুকর্ণের আড়ালে চলে গেল। নিশ্চয়ই। হলপ করে বলতে পারি তার মুখ হলদে ইতর কুকুরের মতো লোকটা স্যার রবার্টের মতো মানুষের সঙ্গে তার কি কাজ থাকতে পারে? আচ্ছা, লেডি বিয়াট্রিসের সঙ্গে এখন কে থাকেন? তার দাসী ক্যারি ইভান্স। 8 বছর ধরে সে ওখানেই আছে। নিশ্চয়ই সে তার অনুগত? হ্যাঁ, অনুগত যথেষ্টই, তবে কার ওপর অনুগত বলতে পারি না। বুঝতে পারলাম মিস্টার মেসন। এটা বেশ বুঝতে পারছি স্যার রবার্টের আওতায় কোনো মেয়েই নিরাপদ নয়। আচ্ছা, ভাই বোনের ঝগড়া কি দাসীকে কেন্দ্র করেই হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, তাই কেলেঙ্কারিটা বহুদিন থেকেই স্পষ্ট হয়ে আছে। কিন্তু হয়তো বোন এই ব্যাপারের পরিচয় আগে পাননি। আচ্ছা, এও তো হতে পারে বোন হঠাৎ জানতে পারেন এই ব্যাপারটি আর স্ত্রী লোকটিকে সরিয়ে দিতে চান তিনি, কিন্তু ভাই তা করতে দেবেন না। অসুস্থ বোনটি তার দুর্বল শরীর নিয়ে জোর খাটাতে পারছেন না, ফলে ঘৃণ্য দাসীটি তার সঙ্গে সঙ্গে ফিরছে। মহিলাটি কথা বলেন না, মন মরা হয়ে সুরায় ডুবে থাকেন। আর স্যার রবার্ট ক্রুদ্ধ হয়ে বোনের আদরের কুকুরটা সরিয়ে দেন তার কাছ থেকে। এখন সব মিলছে তো? হ্যাঁ স্যার, সব মিলছে এ পর্যন্ত। হ্যাঁ, এ পর্যন্ত তো সব ঠিকই মিলছে, কিন্তু সেসবের সঙ্গে রাতের পুরনো গির্জায় গিয়ে দেখা করাটা তো কিছুতেই মেলাতে পারছি না। আগে ঠিক বলছেন স্যার, আরো কিছু আছে, তা আমিও মেলাতে পারছি না কিছুতেই। কেন যে স্যার রবার্ট একটা মৃতদেহ খুঁড়ে বার করতে চান? হঠাৎ উত্তেজনায় টান টান হয়ে গেলেন হোমস। মেসন বলতে লাগলো, এটা জানতে পারলাম গতকাল, আপনাকে চিঠিটা দেওয়ার পরে। গতকাল আমার মনিব লন্ডনে গিয়েছিলেন।
ঠিক সেই সুযোগে আমি আর স্টিফেন সেই গুপ্ত ঘরে যাই। গিয়ে দেখি সবই ঠিক আছে। এক কোণে কেবল একটা মানুষের শরীরের খানিকটা পড়েছিল। নিশ্চয় পুলিশে খবর দিয়েছিলেন? মনে হয়নি ওদের এ ব্যাপারে কোনো উৎসাহ আছে। ওটা আর কিছু নয়, কেবল একটা মমির মাথা আর কয়েকটা হাড়। 1000 বছরের পুরনো হয়তো। স্টিফেন্স আর আমি একথা জোর দিয়েই বলতে পারি। ওটা একটা কোণায় কাঠের তক্তা চাপা দেওয়া অবস্থায় ছিল। অন্য কোণটা আগের দিনের মতো কালো খালি দেখলাম। যেমনটি ছিল ঠিক তেমনটি রেখে এসেছি। বুদ্ধিমানের কাজ করেছেন। আচ্ছা স্যার, রবার্ট কাল ফিরেছেন তো রাতে? না, তার আজ ফেরবার কথা। কুকুরটাকে কখন সরিয়ে দেন তিনি? আজ 1 সপ্তাহ হলো। খুব চেঁচাচ্ছিল কুকুরটা। সেদিন সকালে মনিবের মিজাজটা খিঁচড়ে ছিল। তিনি রেগে মেগে কুকুরটাকে গিয়ে এমন জোরে চেপে ধরলেন, ভাবলাম মেরেই ফেলবেন বুঝি। তারপর জকি স্যান্ডি বেইনকে দিয়ে গ্রিন ড্রাগনের বুড়ো বন্ডসের কাছে পাঠিয়ে দিলেন। নীরবে বসে চিন্তা করে চললেন হোমস। সবচেয়ে পুরনো আর সবচেয়ে কড়া পাইপ তিনি ধরিয়েছিলেন। শেষ পর্যন্ত বললেন, আরো একটু স্পষ্ট খবর চাই। মেসেন পকেট থেকে একটা চিঠি বার করে সাবধানে সেটার ভাঁজ খুলে হোমসের হাতে তুলে দিয়ে বলল, হয়তো এটা থেকে ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে উঠবে আপনার কাছে। চিঠির ভেতর থেকে একটা হাড়ের টুকরো হোমসের নজরে এলো। কৌতূহলের সঙ্গে হোমস পরীক্ষা করলেন সেটা। তারপর বললেন, কোথায় পেলেন এটা? লেডি বিয়াট্রিসের ঘরের নিচের যে ঘরটা বাড়িটাকে গরম রাখার কাজ করত, সেখানে। অনেকদিন ওখানে আগুন জ্বালানো হয়নি, কিন্তু স্যার রবার্ট ঠান্ডার দোহাই দিয়ে আবার ওটা জ্বালাবার ব্যবস্থা করলেন। ওটার দেখাশোনা করে আমারই এক ছোকরা হার্ভে। আজই সকালে সে এটা নিয়ে আমার কাছে এসে পৌঁছে দেয়। জিনিসটা ভালো ঠেকেনি ওর চোখে। আমারও ঠেকছে না। তোমার কি মনে হয় ওয়াটসন? ওয়াটসন ভালো করে পরীক্ষা করে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, পুড়ে একেবারে কালো হয়ে যাওয়া একটা হাড়ের টুকরো ওটা। কিন্তু চিনতে এতটুকু অসুবিধা হচ্ছে না যে ওটা মানুষের উড়ুর হাড়ের একটা ওপরের অংশ। কটার সময় ওই ছোকরা আগুন জ্বালাবার কাজ করে ঘরে? রোজ সন্ধে গিয়ে জেলে দিয়ে চলে আসে। তাহলে বাইরে থেকে কি যাওয়া যেতে পারে ওখানে? হ্যাঁ, বাইরের দিকে একটা দরজা আছে বটে। একটা সিঁড়ি দিয়ে সেই পথে যাওয়া যায় যেখানে লেডি বিয়াট্রিসের ঘর। সেই সিঁড়িতে যাওয়ার আর একটা দরজাও আছে সেখানে। অত্যন্ত গভীরে পৌঁছে গেছে ব্যাপারটা, নোংরাও বটে। তুমি একটু আগেই বললে না স্যার রবার্ট কাল রাতে বাড়িতে ছিলেন না? আগে হ্যাঁ স্যার, সত্যি ছিলেন না। তাহলে হাড় পোড়াবে কে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা, সরাইখানার মানে বার্কশায়ারের সরাইখানার নামটা যেন কি বললে? গ্রিন ড্রাগন। এই বার্কশায়ারে অঞ্চলে ভালো মাছ ধরা যায়? আগে হ্যাঁ, শুনেছি মিলের ছোট নদীটায় ট্রাউট আর হলেলের লেখে মাছ পাওয়া যায়। ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট যথেষ্ট ওয়াটসন। আর আমি তো মাছ ধরতে খুব ওস্তাদ। কি বলো ওয়াটসন? এবার থেকে তুমি গ্রিন ড্রাগনে আমাদের দেখতে পাবে। আজ রাতে আর আমার সঙ্গে দেখা করতে হবে না, একটু লিখে জানালেই হবে। তাহলেই দরকার হলে আমি তোমার সঙ্গে দেখা করে নেবো। বোধহয় সূত্র পেয়েছি। এখন তুমি এসো, কেমন? মে মাসের এক বিকেলে ওয়াটসন ও হোমস শোষকমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন রীতিমতো তৈরি হয়ে। গ্রিন ড্রাগনের মালিক জোশিয়া বার্নাসেরও মাছ শিকারে উৎসাহ ছিল। তিনি হোমস ও ওয়াটসনের সঙ্গে আশেপাশের মাছ শিকারের আলোচনায় মেতে উঠলেন। হোমস বললেন, আচ্ছা, হলের লেকে পাইক ধরবার ব্যাপারে কি বলেন? এ কথায় গ্রিন ড্রাগন সরাইখানার মালিক বুড়ো বার্নাসের মুখটা যেন হঠাৎ
ফ্যাকাশে হয়ে উঠল। বললেন, আগে সেটি খবরদার করতে যাবেন না, তাহলে দেখবেন ওই পাইক ধরবার বদলে আপনারা নিজেরাই সেই হ্রদের জলে পড়ে গেছেন। সে আবার কি? তা হবে কেন? আমরা তো বহুদিন ধরেই মাছ ধরছি। আগে ব্যাপারটা হলো স্যার রবার্ট, হ্যাঁ, টাউরদের ব্যাপারে তার প্রচুর হিংসে। আগে আপনারা দুজন অচেনা মানুষ, তিনি যেখানে ঘোড়াদের অনুশীলন করান তার কাছে গিয়ে পৌঁছলে তিনি নির্ঘাত খেপে যাবেন, কারণ কোনো রকম ঝুঁকি তিনি নেবেন না। শুনেছি তার একটা ঘোড়া ডার্বিতে দৌড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘোড়াটাও চমৎকার। আগে আমরা সবাই আমাদের সব টাকা ওর ওপর বাজি রেখেছি, আর স্যার রবার্টও রেখেছেন। তা আপনারাও কিছু রেখেছেন নাকি? না না, ওসব ঘোড়া টোড়ার মধ্যে আমরা নেই। আমরা স্রেফ বার্কাশায়ারের ফাঁকা জায়গায় হাওয়া খেতে ক্লান্তি দূর করতে এসেছি, বুঝলেন? তা সেদিক দিয়ে ঠিক জায়গাতেই এসেছেন আপনারা। হাওয়া এখানে অঢেল, কিন্তু মনে রাখবেন স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম, ওর স্বভাবই হলো আগে মেরে বসা, তারপর ব্যাপারটা শোনা। ওর পার্ক এড়িয়ে চলবেন। আপনারা নেহাত সহজ সরল মানুষ, তাই ব্যাপারটা আপনাকে বলে দেওয়াই ভালো বলে মনে করলাম। ঠিক আছে মিস্টার বার্নস, তাই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, একটা দারুণ কুকুর দেখছিলাম হল ঘরে, ঘেউ ঘেউ করছিল। আগে হ্যাঁ, ও হচ্ছে খাঁটি শোষকমের কুকুর। এর থেকে ভালো কুকুর সারা ইংল্যান্ডে পাবেন না। আসলে আমি নিজে কুকুরের ব্যাপারে বড্ড আগ্রহী। আচ্ছা, অমন একটা কুকুরের কিরকম দাম হতে পারে একটু বলতে পারবেন? সে দাম দেওয়ার ক্ষমতা আমার নেই স্যার। স্যার রবার্ট নিজেই এটা আমাকে দিয়েছেন। কুকুরটাকে সবসময় বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে তক্ষুনি হলে চলে যাবে। লোকটি উঠে গেলে হোমস বললেন, কিছু কিছু ঘুঁটি আমাদের হাতে আসছে ওয়াটসন। শুনলাম তো স্যার রবার্ট এখনো লন্ডনে। অতএব প্রহারের ভয় না রেখে আমরা আজ রাত্রে তো তার এলাকায় প্রবেশ করতে পারি। কোনো সূত্র তুমি পেয়েছো নাকি হোমস? মনে হচ্ছে সপ্তাহখানেক আগে এমন একটা ব্যাপার ঘটে গেছে যার প্রভাব গভীরভাবে শোষকমের সংসারে একেবারে ভিতরে ঢুকে পড়েছে। যা যা সূত্র পাওয়া গেছে পরীক্ষা করে দেখতে হবে। প্রিয় পঙ্গু বোনকে আর ভাই দেখতে চান না। বোনের আদরের কুকুরটা ভাই বিলিয়ে দিয়েছেন। এ থেকে কি কোনো ধারণা তোমার মনে যাচ্ছে? ভাইয়ের প্রতিহিংসা, কিন্তু তাছাড়া আর কিছু নয়। আর ওই গুপ্ত কক্ষের ব্যাপারটাও না, কিন্তু বেশ চিন্তার বিষয়। হ্যাঁ, ওটা আমার মাথায় আছে। দুটো একেবারেই আলাদা জিনিস ওয়াটসন, গুলিয়ে ফেললে চলবে না। দুটো ধারা, প্রথমটা হচ্ছে লেডি বিয়াট্রিসকে নিয়ে এবং দ্বিতীয় ধারাটা হচ্ছে স্যার রবার্টের। ডার্বি জেতার জন্য তিনি পাগলের মতো হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে দেনার দায় তিনি একেবারে দেউলিয়া হয়ে যেতে পারেন। অত্যন্ত দুঃসাহসী মরিয়া মানুষ তিনি, যা তার উপার্জন সব বোনের কাছ থেকে, এবং বোনের পরিচাটিকাটি তার হাতের পুতুল। এ পর্যন্ত বেশ ভালোভাবেই পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু ওই গুপ্ত কক্ষটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুপ্ত কক্ষটা। আচ্ছা ওয়াটসন, ধরো ধরো যদি তর্কের খাতিরে বলছি যে স্যার রবার্ট তার বোনকে হত্যা করেছেন। না না, তা কি করে হয়? না না হোমস, এই একেবারেই অসম্ভব। হয়তো তাই ওয়াটসন। স্যার রবার্ট সৎবংশের সন্তান, কিন্তু 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 পাখির ঝাঁকে কি কখনো কখনো মরা খাওয়া কাকের দেখা মেলে না? আচ্ছা, এও তো মনে করা যেতে পারে যে তিনি দেশ ছেড়ে পালাতে পারছেন না যতক্ষণ না টাকাটা গুছিয়ে নিতে পারছেন, আর সেটা একমাত্র সম্ভব হতে পারে শোষকম প্রিন্সের সাফল্যের ফলেই। অতএব এখনো তাকে থাকতে হচ্ছে এখানে, এবং সেক্ষেত্রে মৃতদেহটার একটা গতি করা দরকার, আর সেজন্য প্রয়োজন এমন একজনের যে বোনের ভূমিকা পালন করবে। গুপ্ত গৃহে বড় একটা কেউ যায় না। বোনের দেহটা গোপনে সেখানে নিয়ে গিয়ে অগ্নিস্থানে পুড়িয়ে ফেললে
কেবলমাত্র আমরা যা সূত্র পেয়েছি, তাছাড়া আর কোনো প্রমাণ থাকবে না। কি বলো ওয়াটসন? হ্যাঁ, অবশ্যই সম্ভব হতে পারে যদি তুমি মৌলিক ভয়ঙ্কর প্রশ্নটা মেনে নিতে পারো। কাল একটা ছোটখাটো পরীক্ষা করে দেখবো ওয়াটসন, যদি তাতে করে কোনো আলোকপাত করা সম্ভব হয়। ইতিমধ্যে আমরা আমাদের এই পরিচয়টা বজায় রাখবো। অতএব চলো সরাইয়ের মালিকের ওখানে। মদ পান করতে করতে ইউলার ডেসমার্ট সম্বন্ধে তার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করা যাবে। তাহলেই ওর প্রিয় পাত্র হয়ে উঠতে পারবো। হয়তো তাতে করে এমন কোনো স্থানীয় কিংবদন্তি শুনতে পাবো যা আমাদের কাজে আসতে পারে। সকালবেলা হোমস আবিষ্কার করলেন যে ওরা টোপ না নিয়েই মাছ ধরতে এসেছে, ফলে সেদিনের মতো মাছ ধরার দায়িত্ব থেকে মুক্তি পাওয়া গেল। বেলা 11টা নাগাদ ওয়াটসন ও হোমস বেড়াতে বেরোলেন। গ্রিন ড্রাগনের মালিকের অনুমতি নিয়ে সেই কুকুরটা তারা সঙ্গে নিলেন। দুজনে ওরা ঘুরতে ঘুরতে দুটো উঁচু গেটওয়ালা বাড়ির সামনে এসে থামলেন। হোমস বললেন, এই হলো জায়গাটা। মিস্টার বার্নসের কাছে শুনেছি দুপুর নাগাদ বৃদ্ধা বেরিয়ে পড়েন গাড়ি করে, আর গেট খোলার সময় করে দেওয়ার জন্যে গাড়িটা ধীরে ধীরে এগোতে থাকে। বেরিয়ে আসবার পরে এবং গাড়ি পূর্ণ গতি নেবার পরে তুমি গাড়ির সামনে গিয়ে শুধু দু একটা কথা বলবে। দেখো ওয়াটসন, আমার জন্য ভেবো না, আমি ঝোপটার আড়ালে লুকিয়ে থেকে যতটা পারি লক্ষ্য করব। বেশিক্ষণ ওদের অপেক্ষা করতে হলো না। মিনিট 10 মধ্যেই দেখা দিল বড় ধূসর রঙের ঝকঝকে একজোড়া ঘোড়ায় টানা হলদে গাড়ি দুদিকে গাছের সারির মধ্যে দিয়ে সরু পথ ধরে এগিয়ে আসছে। তখন হোমস কুকুরটাকে সঙ্গে করে ঝোপটার পেছনে গুঁড়ি মেরে বসেছিলেন, আর ওয়াটসন নির্বিকারে দাঁড়িয়ে হাতের পেটটা দোলাচ্ছিলেন। হঠাৎ একজন ভিতর থেকে দৌড়ে এসে খুলে দিল গেটটা। এই সময় গাড়িটার গতি একেবারে কমে এসেছে, ফলে ভিতরটা ভালো করে দেখবার সুযোগ পাওয়া গেল। একজন যুবতী সেই গাড়িতে। তার মাথার চুলের রং শনের মতো, মুখে একটা অবজ্ঞা আর তাচ্ছিল্যের ভাব। যুবতীটি বসেছিল গাড়ির বাঁ দিকে, আর তার ডান দিকে বসেছিল একজন বয়স্কা ভদ্রমহিলা। তাঁর পিঠটা কুঁজো, আর এক রাশ কম্বল এবং চাদরে তার সারা শরীর ও মুখ ঢাকা। এর থেকে বেশ বোঝা যায় তিনিই হচ্ছেন অসুস্থ ভদ্রমহিলা, অসুস্থা বৃদ্ধা। গাড়িটা বড় রাস্তায় এসে পড়লে ওয়াটসন অত্যন্ত গম্ভীরভাবে হাত বাড়ালেন। কোচওয়ান লাগাম টানলে ওয়াটসন জিজ্ঞাসা করলেন, বলছি স্যার রবার্ট শোষকম ওল্ড প্লেসে আছেন কি? আর ঠিক সেই মুহূর্তেই হোমস বেরিয়ে এসে কুকুরটাকে ছেড়ে দিলেন। একটা আনন্দসূচক আওয়াজ করে কুকুরটা তীব্র বেগে গিয়ে গাড়ির পাদানিতে লাফিয়ে উঠল, আর প্রচণ্ড ক্রোধে আরোহীর কালো স্কার্টটাকে কামড়ে ধরতে গেল। একটা কর্কশ গলা শোনা গেল, চালিয়ে চল, চালিয়ে চল। কোচওয়ান চাবুক কষালো। ওখানে থেকে গেল ওরা দুজন, ওয়াটসন এবং হোমস। কুকুরটাকে চেন দিয়ে আটকাতে আটকাতে হোমস বললেন, একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল ওয়াটসন, কারণ কুকুররা কখনো ভুল করে না। ও ভেবেছিল ওর মনের, কিন্তু গিয়ে দেখলো যে একেও চেনে না। মনে হচ্ছে এটা পুরুষের গলা। ঠিকই বলেছ তুমি, তবে আর একটা তাস আমাদের হাতে এলো। এখন কিন্তু খুব সাবধানে খেলতে হবে ওয়াটসন। ওদের কথোপকথনের মাঝে সেই লন্ডনের জন মেসন হঠাৎ এসে হাজির হয় মিস্টার হোমসকে রিপোর্ট দিতে। স্যার রবার্ট ফেরেননি এখনো, তবে শুনেছি আজ রাতে ফিরবেন। গুপ্ত গৃহটা এখান থেকে কত দূর? 1/4 মাইলের মতো। তিনি এসেই সঙ্গে সঙ্গে আমার খোঁজ করবেন শোস কমপ্লিট সম্বন্ধে সর্বশেষ খবরের জন্যে। তাহলে আপনাকে বাদ দিয়ে আমাদের কাজ করতে হবে। বেশ, আপনি গুপ্ত ঘরটা শুধু আমাদের দেখিয়ে দিয়ে চলে আসবেন। চলুন। অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। ঘাসে ছাওয়া মাঠ দিয়ে
মেসন হোমস ও ওয়াটসনকে নিয়ে এগিয়ে চলল। শেষ পর্যন্ত একটা অন্ধকারের স্তূপের সামনে এসে দাঁড়ালো ওরা। একটা ভাঙা প্রাচীন গির্জা। গির্জাটির বারান্দার ভাঙা অংশ দিয়ে ওরা ভিতরে ঢুকলো। আলগা ইট পাথরের মধ্যে দিয়ে খুব সন্তর্পণে কোনো মতে চলতে চলতে ভাঙা বাড়িটার একটা কোণ লক্ষ্য করে এক মুহূর্তের জন্য থামল তারা। সেখান থেকে একটা খাঁড়াই সিঁড়ি বেয়ে নামতে হয় গুপ্ত গৃহে। একটা দেশলাই জেলে মেসন গাঢ় অন্ধকার জায়গাটা আলোকিত করলেন। কোথা থেকে যেন একটা পচা দুর্গন্ধ ভেসে ভেসে আসছে। পুরনো দেওয়াল থেকে পলিস্তারা খসে খসে পড়ছে। হোমস বাতি জ্বালতেই একটা হলদে আলোর ক্ষীণ সুড়ঙ্গ দেখা দিল। সুড়ঙ্গের সামনে এসে হোমস মেসনকে মনে করিয়ে দিয়ে বললেন, কয়েকটা হাড়ের কথা আপনি আমাদের আগে বলেছিলেন মিস্টার মেসন, যাবার আগে দেখিয়ে দেবেন সেগুলো। ওই যে ওই কোণে। এই বলে তিনি লম্বা কয়েক পা ফেলে এগিয়ে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। ওদের বাতির আলোটা গিয়ে পড়ল সেখানে। মেসন আফসোস করে বললেন, সব চলে গেছে, কোনো চিহ্নই আর নেই। এইরকমই আন্দাজ করেছিলাম। মনে হয় সেগুলোর ছাই এখনো ওই উনুনের মধ্যে পাওয়া যাবে এবং তার এক অংশ হয়তো ইতিমধ্যেই পুড়ে গেছে। কিন্তু 1000 বছর আগে যে মারা গেছে, কেন কোনো ব্যক্তি তার হাড় পোড়াতে যাবে? সেটাই তো আমাদের জানতে হবে মিস্টার মেসন। হয়তো অনেকক্ষণ ধরে খুঁজতে হবে, তাই আর আপনাকে আটকে রাখবো না। আশা করছি কাল সকালের আগে আমরা এই রহস্যের সমাধানে পৌঁছতে পারবো। আপনি আসুন তাহলে। জন মেসন চলে গেলে হোমস খুব যত্ন করে কবরগুলো পরীক্ষা করছিলেন। পকেট থেকে একটা ছোট সিঁধ কাঠি বার করে সেটা একটা কবরের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারপর সেটাই চার দিতেই উঠে গেল সামনের দিকটা। একটা কিছু ভেঙে যাওয়ার, গুঁড়িয়ে যাওয়ার শব্দ উঠল, কিন্তু ডালাটা আবার নেমে আসার আগেই ভিতরের বস্তুটির অংশমাত্র সবে দেখা গেছে। এমন সময় এমন এক জায়গা থেকে বাধা এলো যে হোমস একেবারেই তা আশা করতে পারেননি। উপরের গির্জায় কার যেন পায়ের শব্দ। সে শব্দ এমন একজনের, যে কোনো বিশেষ মতলব নিয়ে এসেছে এবং যেভাবে পা ফেলে ফেলে আসছে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে তার জায়গাটা ভালো করেই চেনা। আলোর ঢল নেমে এলো সিঁড়ি বেয়ে, আর মুহূর্তে সেই তোরণের ওপরে লোকটির মূর্তি ফুটে উঠল। ভয়ঙ্কর তাঁর চেহারা, যেমন লম্বা চওড়া তেমনই ভয়ঙ্কর। একটা বড় আকারের আস্তাবলের লণ্ঠন তাঁর সামনে ধরা। লণ্ঠনের ঊর্ধ্বমুখী আলোয় এক বলিষ্ঠ গোঁফওয়ালা মুখ আর তার ক্রুদ্ধ 2 চোখ দেখা গেল। জ্বলন্ত 2 চোখের তীক্ষ্ণ দৃষ্টি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হোমসের ওপর নিবদ্ধ হলো। লোকটি বাঘের গর্জনের মতো আওয়াজ করে চিৎকার করে বললেন, কারা তোমরা? শয়তানের দল! কি করছো এখানে আমার এলাকায়? হোমসের তরফ থেকে যখন কোনো উত্তর এলো না, লোকটি তখন 2 পা এগিয়ে হাতের ভারী লাঠিটা উঁচু করে তুললেন এবং পুনরায় চিৎকার করে বললেন, কালা নাকি? শুনতে পাচ্ছ? তোমরা কারা? কি করছো এখানে? লাঠিটা তাঁর হাতে কাঁপতে লাগলো। হোমস একটুও ভয় না পেয়ে এগিয়ে গেলেন তাঁর দিকে। বললেন, আমার আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে মিস্টার রবার্টস। চকিতে হোমস পেছনের একটা কবরের ঢাকনা সরিয়ে ফেললেন। এই জিনিসটা কি? কি কাজ এটার এখানে? লণ্ঠনের আলোয়
আপাদমস্তক কাপড়ে ঢাকা একটা দেহ চোখে পড়ল। একটা মৃতদেহের মধ্যে থেকে নাক আর চিবুক সহ জল জলে চোখ দুটো বিবর্ণ মুখমণ্ডল থেকে ঠিকরে বেরিয়ে আসছে। রবার্ট আঁতকে উঠলেন, সুতীব্র চিৎকার করে টলতে টলতে পিছিয়ে গিয়ে নিজেকে কোনো মতে সামলে নিয়ে হোমসকে বললেন, এ খবর আপনি কি করে জানলেন? এসবের ঝামেলায় আপনি কেন এসেছেন? আমার নামের সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত মিস্টার রবার্টস। হ্যাঁ, শুনুন তাহলে, আমার নাম শার্লক হোমস, আর আমার কাজ হলো অপরাধীদের খুঁজে বের করা আর তাদের আইনের আওতায় নিয়ে আসা। আর আমার বিশ্বাস আপনাকে এখন অনেক কিছুরই জবাবদিহি করতে হবে। মুহূর্তকাল জ্বলন্ত চোখে স্যার রবার্ট তাকিয়ে রইলেন। এদিকে হোমসের শান্ত স্বর আর শীতল ভাবভঙ্গির ফল ফলল। নীরবতা ভঙ্গ করে হোমস গম্ভীর স্বরে বলে উঠলেন, আপনার যা বলবার তা পুলিশের কাছেই বলবেন। চওড়া কাঁধে ঝাঁকুনি দিলেন স্যার রবার্ট। বললেন, ঠিক আছে, ঠিক আছে, বাড়ির ভেতরে আসুন, তাহলে নিজের চোখেই পরিস্থিতিটা বুঝতে পারবেন। মিনিট 15 হাঁটবার পর ওরা একটা ঘরে এসে উপস্থিত হলো। হোমস আর ওয়াটসন ভালো করে চারিদিকে নজর রাখছিলেন। কাঁচের আলমারির ভেতরে সারি সারি বন্দুকের নল, সম্ভবত এটা অস্ত্রাগার। হঠাৎ স্যার রবার্ট ওদের সেই ঘরে রেখে বেরিয়ে গেলেন। যখন ফিরলেন তার সঙ্গে আরও দুজন লোক। একজন হলো সেই তরুণী যাকে গাড়িতে দেখা গিয়েছিল, আর অপর লোকটি হলো একটা ছোটখাটো দুর্মুখ মানুষ, ভাবভঙ্গি বিশ্রী চোরের মতো। দুজনেই অত্যন্ত হকচকিয়ে গেল হোমস আর ওয়াটসনকে দেখে। হোমস বুঝলেন স্যার রবার্ট তাদের কিছুই বলেননি। স্যার রবার্ট পরিচয় করিয়ে দিয়ে বললেন, এরা হলেন মিস্টার ও মিসেস নরলেট। বিয়ের আগে এই মিসেস নরলেট ছিলেন আমার দিদির পরিচারিকা। ওদের এখানে আনার কারণ পরিস্থিতিটা আপনার কাছে সঠিকভাবে উপস্থিত করা। রবার্ট এবার একটু গলা ঝেড়ে বেশ প্রস্তুত হয়ে বললেন, মিস্টার হোমস, তাহলে ব্যাপারটা খুলেই বলি। নিশ্চয়ই আপনি আমার ব্যাপারে অনেকটা এগিয়েছেন, নতুবা ওই ভাঙা গির্জায় আপনার দেখা পেতাম না। সুতরাং আপনি নিশ্চয়ই এতক্ষণে ভালো করেই জেনে ফেলেছেন যে ডার্বির জন্য এমন একটা ঘোড়া আমি বাজি ধরেছি যেটার সম্ভাবনার কথা বিশেষ কেউ ভাবেনি, এবং যার সাফল্যের ওপর আমার সর্বস্ব নির্ভর করছে। জিতলে সব সমাধান হয়ে যাবে, না জিতলে ভাবতে পারছি না আমার দশা কি হবে। আপনার ব্যাপারটা আমি ভালো করে হৃদয়ঙ্গম করতে পারছি। সব কিছুর জন্যেই আমি আমার বোনের ওপর নির্ভরশীল, কিন্তু এই সম্পত্তিতে তার কেবলমাত্র জীবন সত্য ছাড়া কিছু নয়। আর আমি একেবারে আমার পাওনাদার ইহুদিদের হাতে, এবং ভালো করেই আমি জানি যে বোনের মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা এক ঝাঁক শকুনের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়বে এবং সমস্ত কিছুই ক্রোক করবে। আস্তাবল ঘোড়া কিছুই বাদ দেবে না। মিস্টার হোমস, সেই বোন, আমার প্রিয় বোন মারা গেছেন ঠিক 1 সপ্তাহ আগে। সে খবর আপনি কাউকে জানাননি কেন? কি করে জানাবো? একেবারে ধ্বংসের মুখে তখন আমি। 3 সপ্তাহের মতো যদি আমি খবরটা চেপে রাখতে পারি তাহলে আর কোনো অসুবিধে থাকবে না। আমি ভেবে দেখলাম মিসেস নরলেটকে দিয়ে যদি আমার ভগ্নীর ভূমিকায় অভিনয় করাতে পারি, মানে আমার বোনের পোশাক পরে তার দিনে একবার গাড়িতে করে যাওয়া আর ফিরে আসা, ব্যাপারটা কেউ বুঝতেই পারবে না, কারণ পরিচারিকা ভিন্ন আর কেউই তার ঘরে প্রবেশ করে না। তাই ব্যবস্থা করেই ফেললাম। হ্যাঁ, ভালো কথা মিস্টার হোমস, আর একটা কথা আপনাকে বলা দরকার। আমার প্রিয় ও আদরের বোনটি উদরী রোগে মারা গেছেন। অনেকদিন ধরেই তিনি ভুগছিলেন। গলাটা যেন একটু কেঁপে উঠল স্যার রবার্টের।
ওয়াটসন কৌতূহলে টান টান হয়ে হোমসের সঙ্গে গলা মিলিয়ে বললেন, হ্যাঁ, তারপর তারপর কি করলেন? মৃতদেহটা তো ঘরের মধ্যে রাখা চলবে না, তাই সেই রাতে আমি আর নরলেট মৃতদেহটাকে নিয়ে যাই ওই কবরখানায়। আজকাল আর সেটার ব্যবহার হয় না, কিন্তু কুকুরটা সব সময় দরজার কাছে এসে ঘেউ ঘেউ করছিল, তাই মনে হলো আরও নিরাপদ কোনো জায়গায় কবর দিতে হবে। কুকুরটাকে সরিয়ে নিয়ে তখন মৃতদেহ নিয়ে গেলাম গির্জার মাটির নিচের ঘরটায়। এতে কোনো অবহেলার ব্যাপার ছিল না, মৃতের কোনো রকম অসম্মান আমরা করিনি। আমার মতো অবস্থায় পড়লে হয়তো আপনাকেও তাই করতে হতো। শেষ মুহূর্তে নিজের সব আশা ভরসা নষ্ট হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখেও কোনো চেষ্টা করব না, এ হতেই পারে না। মনে হলো যদি তখনকার মতো তাকে তার স্বামীর পবিত্র কবরস্থানের কোনো পুরনো কফিনে রেখে দেওয়া যায়, তাহলে মৃতের প্রতি কোনো রকম অসম্মান করা হবে না। এই রকম একটা কফিন খুলে তার ভেতরের জিনিসগুলো বার করে নিয়ে আমি ওকে শুইয়ে দিলাম তার ভিতরে, যেমনটি আপনি দেখেছেন। কিন্তু কফিনটা থেকে যে সব পুরনো হাড়গোড় বেরিয়ে এলো, সেগুলো তো ওখানে ফেলে রাখা চলে না, তাই নরলেট আর আমি সরিয়ে ফেললাম, আর ওগুলো নরলেট রাত্রে পোড়াতে লাগলেন। হ্যাঁ, এই হলো আমার কাহিনী মিস্টার হোমস। কিন্তু কি করে আপনি আমাকে কাহিনী শোনাতে বাধ্য করলেন তার কোনো ধারণা আমার নেই। হোমস কিছুক্ষণ চিন্তায় ডুবে বসে রইলেন, তারপর বললেন, আপনার বিবৃতিতে একটা বড় গলদ আছে স্যার রবার্ট। রেসের উপর আপনার যা বাজি তাতে সব ক্রোক করলেও পাওনাদাররা সমস্তটা পাচ্ছে না, কি তাই তো? রবার্ট মৃদু প্রতিবাদ করে বললেন, না, ঘোড়াটাও যে তার মধ্যেই পড়ছে। এমনও পর্যন্ত হতে পারে যে ঘোড়াটাকে ওরা দৌড়ও করালো না। আর এমনই দুর্ভাগ্য, আমার সবচেয়ে বড় যে পাওনাদার, সেই হলো আমার সবচেয়ে মারাত্মক শত্রু, অতি শয়তান এই স্যাম ব্রিউয়ার। নিউ মার্কেট হার্টে একবার আমি বাধ্য হয়েছিলাম তাকে চাবুক পেটা করতে। আপনি কি মনে করেন সে আমাকে সুযোগ করে দেবে? উঠতে উঠতে হোমস বললেন, যাই হোক স্যার রবার্ট, অবশ্যই এখন খবরটা পুলিশের নজরে আনতে হবে। আমার কাজ ছিল রহস্য উদ্ঘাটন করা, এখন আমার কাজ শেষ। আর আপনার কাজ কতটা নীতিসম্মত আর কতটা শোভন তা আমার বিচার্য নয়। প্রায় রাত দুপুর হলো ওয়াটসন, চলো এবার ফেরা যাক। পরবর্তী ঘটনা খুব সাদামাটা। শোষকম প্রিন্স ডার্বি জয় করায় তার মালিক ৮০,০০০ পাউন্ড বাজি জিতেছিলেন। রবার্টের দেনা তাতে শোধ হয়েছিল এবং নিজের জন্য অনেক টাকা থেকে গেছিল। পুলিশ মামলাটা অতি সহজভাবে গ্রহণ করেছিলেন। ভদ্রমহিলার মৃত্যু সংবাদ যথাসময়ে প্রকাশ না করার জন্য তাকে মৃদু ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হয়। শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ শোষকম ওল্ড প্লেস। গল্পের সূত্রধার ও নির্দেশনায় আমি বর্ষা, শার্লকের চরিত্রে দেবপ্রিয়, ওয়াটসন সিনজন, স্যার রবার্ট ও জন মেসনের চরিত্রে তথাগত, জোশিয়া বার্নসের ভূমিকায় সৈকত, কার্যনির্বাহী প্রযোজনায় পর্ণাশা, শব্দগ্রহণ ও প্রচ্ছদ পরিকল্পনায় তন্ময়, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দ্য ডার্ক রুম ভিশন প্রোডাকশন। আমরা শীঘ্রই হাজির হব আমাদের পরবর্তী পরিবেশনা নিয়ে। শুনতে থাকুন স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজ, যেখানে গল্প পায় এক অন্য মাত্রা।